এত বড় পাথর দিয়ে তো আমাকে মানুষ মেরে হত্যা করে না, আপনাকে করে না, কাউকে করছে না। তার পিছনে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকায় আছে। আজকের ঘটনাকে আপনারা মুড়ে মুড়ে আপনারা ফিক্স করে মানুষকে দেখান, তারপর সিদ্ধান্ত নিতে বলেন যে পরবর্তী বাংলাদেশটা ওই চাঁদাবাজদের হাতে তুলে দিবে। একটা কথা শুরুতেই বলে রাখি যে আমি বিএনপি করি না, বাট আমি তারেক রহমানকে নিজ চোখে দেখেছি, আমি তার কথাবার্তা চালচলন দেখেছি। আপনারা যারা তারেক রহমানের নামে আজব স্লোগান দিচ্ছেন দয়া করে এগুলো বন্ধ করেন। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ 3টি ভিডিও ফুটেজ শেয়ার করব। অবশ্যই মনোযোগ সহকারে আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। দয়া করে শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন আমরা তাহলে প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই। একটা কথা শুরুতেই বলে রাখি যে আমি বিএনপি করি না, বাট আমি তারেক রহমানকে নিজ চোখে দেখেছি, আমি তার কথাবার্তা চালচলন দেখেছি। আপনারা যারা তারেক রহমানের নামে আজব স্লোগান দিচ্ছেন দয়া করে এগুলো বন্ধ করেন। কারণ আমি স্পষ্ট ভাষায় বলতে চাই যে শেখ ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলি এক না। আপনারা তারেক রহমানকে ব্যর্থ বলতে পারেন, অযোগ্য বলতে পারেন, অধিকার আছে, কিন্তু সে দুর্নীতিবাজ না, সে অবৈধ টাকা খায় না, তার এগুলোর প্রতি বিন্দু মাত্র লোভ নাই, সে সাধারণ জীবন যাপন করে। সমালোচনা আমিও করি, আমি গতকালকে বলেছি, আমি এর আগে অনেকবার বলেছি তিনি কেন দেশে আসেন না, এখনো আমার বোধগম্য না। রাজনীতি করতে হলে মাটির কাছে যেতে হয়, মানুষের কাছে যেতে হয়। এতদিন একটা রিজন ছিল যে গেলে হাসিনা হয়তো বা প্রতিহিংসা পরায়ণ ভাবে তাকে মেরে ফেলতে পারে, হুইচ ইজ ট্রু, আমি মনে করি, বাট এখন তো সেটা নাই, এখন তার যাওয়া উচিত। এখন তিনি কেন যান না সেই সমালোচনা করি, কিন্তু যারা আজে বাজে ভাষায়, নোংরা ভাষায় কুৎসিত আক্রমণ করছেন তাদেরকে বলে রাখি যে এই লোকটা খুবই ভালো একজন লোক। তারা গুম খুন করার জন্য রাজনীতি করে না, তারা সুইস ব্যাংকে টাকা পাঠানোর রাজনীতি করে না, তারা এই লন্ডনে ভাগ্নি ভাতিজিদেরকে এস্টাবলিশ করার জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে মানুষের জন্য। হ্যাঁ, টুকটাক ভুল থাকতে পারে, সবারই হয়। এবং বিএনপি ক্ষমতার সময় তারা যে শাসন করেছে সেটাকে আমি একদম সুশাসন বলবো না, বাট একটা জিনিস ছিল যে তারা ক্ষমতা ধরে রাখতে চায়নি। সামান্য গণ আন্দোলন হলেই তারা ক্ষমতা ছেড়ে দিয়েছে। হাসিনার মতো এরকম 1,500 মানুষকে মারে নাই, এরকম করে নাই, বাট ভুল ত্রুটি থাকতে পারে। এখন যাক আসল কথায় আসি, সেটা হচ্ছে যে যা ঘটে গেল, পাথর মেরে লাল চাদরকে সোহাগ নামে এই ব্যবসায়ীকে হত্যা। দেখুন, চাঁদাবাজি, দুর্নীতি, এই দুর্নীতি, টাকা ভাগবটরা নিয়ে, চাঁদাবাজির ভাগবটরা নিয়ে মানুষ এগুলো বাংলাদেশে নতুন না। এগুলো স্বাধীনতার পর থেকে ধারাবাহিকভাবে হয়ে আসছে। আওয়ামী লীগ করছে, বিএনপি করছে, জাতীয় পার্টি পর্যন্ত করছে, আবার আওয়ামী লীগ করছে, আবার বিএনপি করছে, আবার আওয়ামী লীগ করছে, এখন আবার বিএনপি। এটা বাংলাদেশের কালচার হয়ে গেছে। যেই ছেলেটা রাজপথে বিএনপির জন্য প্রাণ দিতে প্রস্তুত, ওই ছেলেটাই এই কারণেই প্রাণ দিতে প্রস্তুত যে বিএনপি ক্ষমতা আসলে আমি চাঁদাবাজি করতে পারবো, আমি টেন্ডারবাজি করতে পারবো, আমি দুর্নীতি করতে পারবো, আর যদি রাজপথে মারা যাই তাহলে বিএনপি আমার পরিবারের জন্য একটা কিছু করবে। এটাই হয়ে আসছে বাস্তবে। কিন্তু এই 5ই আগস্টের পর জনগণ যেই পরিবর্তনের সূচনা করতেছিল, সেই পরিবর্তনের চিন্তাধারার সম্পূর্ণ পরিপন্থী হচ্ছে বিএনপির এই চিন্তা। এবং বিএনপির এই রাজনীতির যে স্ট্রাকচারটা, এটা কমপ্লিটলি আওয়ামী লীগের মতো, কমপ্লিটলি আওয়ামী লীগের মতো, মানে তৃণমূল পর্যায়ের কথা বলতেছি আমি কিন্তু কেন্দ্রের কথা বলতেছি না। জিয়া ফ্যামিলি এবং মুজিব ফ্যামিলি সম্পূর্ণ ভিন্ন। মুজিব ফ্যামিলি ক্ষমতা লোভী, টাকা লোভী। জিয়া ফ্যামিলি ক্ষমতা লোভীও না, টাকা লোভীও না। জিয়া ফ্যামিলি দেশের জন্য কাজ করতে চায়। কিন্তু তৃণমূল থেকে, মানে মিড লেভেল নেতা থেকে শুরু করে তৃণমূলে সব একদম আওয়ামী লীগের স্ট্রাকচার, আওয়ামী লীগের কালচার। এটা শুধু হাত বদল হয়েছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, ওরা ওই জায়গাটা দখল করে ওরা ওই আওয়ামী লীগের মতো সুযোগ সুবিধা ভোগ করতেছে। আমাদের এই লন্ডনে আমাকে অনেকবার বলছিল যে এর আগে যে কনজারভেটিভ পার্টি ছিল, যে আমার এলাকা থেকে কাউন্সিলর ইলেকশন নির্বাচন করতে। আমি যে এলাকা থাকি, এলাকায় কাউন্সিলর নির্বাচন, আমি এলাকা থেকে খুব জনবহুল এলাকা, লাখ লাখ লোক বাস করে। আমি বললাম যে কেউ রাজি হয় না, কেউ রাজি হয় না, আমি চেষ্টা করতেছি, সবাইকে রিকোয়েস্ট করতেছি, কেউ রাজি হয় না। তো পরে দেখলাম যে আসলে কাউন্সিলর হইলে যদি নির্বাচিত হই, সুযোগ সুবিধা কি? কোনো সুযোগ সুবিধা নেই, কোনো বেতনও নেই। মাঝে মধ্যে পুরসভায় কল করলে তখন একটা টিএ দিয়ে দেয় আর কি। এমপি হতে চায় না কেউ। এই দেশে নির্বাচন হলে এমপি একাই হাঁটে, এমপি একাই একটা ব্রিফকেস নিয়ে হাঁটে, সেখান থেকে লিফলেট বের করে দেয়, কথাবার্তা বলে। কারণ এমপির সঙ্গে হাঁটবে কি? যেই ছেলেটা এমপির পিছিয়ে হাঁটবে, ওকে তো এমপি 4 আনা পয়সাও দিবে না, এবং ওর অন্য কোনো জায়গায় দুর্নীতি করার সুযোগ নাই। আর বাংলাদেশে দেখেন লাখ লাখ লোক এমপির পিছনে, মোটরসাইকেল 100, 150, 200, 300। এই মোটরসাইকেল টাকাগুলো কোথা থেকে আসে? এইভাবে সমস্ত বাংলাদেশে একটা অর্থনীতির একটা রাজনৈতিক দুর্বৃত্তায়ন গড়ে উঠেছে। চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভূমিবাজি, বাজার দখল, তারপরে খাস জমি দখল, নদী দখল, এরকম দখলের উপরই আছে। আজকে একটা ভাই বলতেছিল যে ইস্কাটন অফিস শেষ করার পরে তিনি ওই মাঝে মধ্যে নিচে একটা টং দোকানে গিয়ে চা খান। তো টং দোকানের সেক্রেটারি বলছে যে কি তুই কালকে আসিস না কেন? কালকে আমার জোর কইরা মির্জা আব্বাসের মিছিলে নিয়ে গেছে, বলছে এখানে টং দোকান করতে হইলে চাঁদা তো দিবি প্লাস মির্জা আব্বাসের মিছিলে যাইতে হইব। তো সেখানে গেছি, সারাদিন গেছি, এই জন্য ব্যবসা করতে পারিনি আর। তো সেই আওয়ামী লীগ যেমন করতো, টং দোকান থেকে নিত, ছাত্রাবাস থেকে নিত, যারা যেভাবে পারতো জোর করে ধরে ধরে মিছিলে নিত, নিয়ে মিছিল বড় দেখানো লাগবো, নেতাই বলছে মিছিল বড় হইতেইব। এইসব রাজনীতি এই দেশে আর চলবে না।
5ই আগস্ট জনগণ যেই পরিবর্তনের রাজনীতি সূচনা করেছে, সেই পরিবর্তনের রাজনীতির সঙ্গে বিএনপিকে অ্যাডজাস্ট করতে হবে। এখন বিএনপি অনেকে মনে করতেছেন যে ভাই, যদি আমরা আমাদের দলে চাঁদাবাজদেরকে বহিষ্কার করে দাও, তো আমাদের দলের 80% থাকবে না। কারণ এভাবে চলতে পারে না। আজকে গ্রামে গঞ্জে প্রত্যেকটা জায়গায় নীরবে চাঁদাবাজি চলতেছে। আপনারা যে চাঁদাবাজির খবর শোনেন পেপার পত্রিকায়, এগুলো 1%ও না। অধিকাংশ লোকজনই মুখ খোলে না। আমি অনেকে জিজ্ঞেস করেছি যে আপনারা চাঁদা দেন কেন, বলে ভাই কি লাভ এসব গন্ডগোল কইরা। থানা পুলিশও বলতেছে যে কি লাভ এগুলো কইরা, কারণ একসঙ্গে থাকবেন, লাভ আছে, পর একটা কিছু যদি করে ফেলে, একটা কিছু করে ফেলে তো আর জীবনটা ফিরে পাবেন না, তাই না? সুতরাং দরকার নাই, ওই যাচাই দিয়ে দেন এবং একটু এক কাজ করেন, ওই একটু নেগোসিয়েশন করে দেখেন একটু কম করা যায় কিনা। তো এইভাবে নীরব চাঁদাবাজি চলতেছে। পৃথিবীর কোনো দেশে এইরকম কমিটি নাই। হাট কমিটি, বাজার কমিটি, ঘাট কমিটি, টেম্পো স্ট্যান্ড কমিটি, বাস স্ট্যান্ড কমিটি, জেল কমিটি, তাঁতি কমিটি, প্রবাসী কমিটি, স্বর্ণকার কমিটি, এই প্রত্যেকটা কমিটির কাজই হলো সেখানে বিএনপির লোক বা আওয়ামী লীগ লোক এগুলো বসে এভাবে চাঁদা কালেকশন করা। এভাবে একটা দেশ চলতে পারে না। এখন বিএনপি বলে ভাই আমরা কি করবো, আমরা তো সরকারে নাই, আমরা তো বহিষ্কার করছি, এখন বহিষ্কার করার পরে আসলে আমাদের কি করার আছে, আর অনেক কিছু করার আছে। আবার অনেকেই বলেন যে অপরাধীদের কোনো দল নাই, সন্ত্রাসীদের কোনো দল নাই। এটা কিন্তু সময় আওয়ামী লীগও বলতো। যখন আওয়ামী লীগের লোকজন যে বিশ্বজিৎ খুন করলো, আওয়ামী লীগের লোকজন আবরারকে পিটিয়ে মারলো, আওয়ামী লীগের লোকজন এমসি কলেজে ধর্ষণ করলো, তখন আওয়ামী লীগ বলতো যে অপরাধীর কোনো দল নেই, এগুলো আওয়ামী লীগের ভাষা। কিন্তু আমি বলবো অপরাধীর দল আছে। অপরাধ যদি বিএনপি করে বলতে হবে সে বিএনপি, অপরাধ যদি আওয়ামী লীগ করে তাহলে আমরা বলছি না এতদিন যে অপরাধী আওয়ামী লীগ করে, তাহলে এখন বিএনপি করলে কেন বলবো না? অবশ্যই বলবো যে অপরাধী বিএনপি করে, তার রাজনৈতিক পরিচয়টা তুলে ধরতে হবে, কারণ সে এই তার রাজনৈতিক পরিচয় কিন্তু অপরাধগুলো করে। বিএনপির এই যে লোকগুলো আছে তারা কিন্তু 5 তারিখের আগে এই চাঁদাবাজি করতো না। হাসিনা পালিয়ে যাওয়ার পরেই তারা ওই আওয়ামী লীগের লোকদের কাছ থেকে ওই চাঁদাবাজিটা ছিনিয়ে নিয়ে এখন তারা নিজেরাই করতেছে। শুধু লোক বদল হয়েছে, কিন্তু চাঁদাবাজি ঠিকই আছে এবং ভুক্তভোগীরা চাঁদা দিয়েই যাচ্ছে। পৃথিবীর কোন দেশে আছে ভাই একটা মালবাহী ট্রাক পঞ্চগড় থেকে ঢাকা আসতে হলে 30 জায়গায় চাঁদা দিতে হয়? রাস্তার মাঝখানে দাঁড়ায় একটা লোক ওই রসিদ দেয়, অমুক শ্রমিক কল্যাণ ফেডারেশন, তমুক শ্রমিক কল্যাণ ফেডারেশন, 100, 200, 300, এভাবে পঞ্চগড় থেকে ঢাকা একটা পণ্য যদি আসে তাহলে এই পণ্যের দাম 8-10 গুণ বেড়ে যায় এবং সেই টাকাগুলো ইন্ডিউজারদের কাছ থেকে নেওয়া হয়। পৃথিবীর কোনো দেশে এরকম নাই। এবং এগুলো তুই সহজ, মনে করেন যে এই ঢাকা চিটাগাং মহাসড়কের পাশে আপনার বাড়ি, আপনার বাড়িতে আপনার ইয়াং পোলাপেন আছে 8-10টা, সবাই বিএনপির সঙ্গে জড়িত, অথবা আগে ছিলেন আওয়ামী লীগের সঙ্গে জড়িত, এখন বিএনপির সঙ্গে জড়িত। আপনার চিন্তা করলেন যে আমাদের তো হাত খরচ আছে, তো আমাদের এই বাসার পাশের মহাসড়ক দিয়ে এত ট্রাক ব্রাক যায়, চলো এদেরকে থামানো শুরু করি, আগে একটা শ্রমিক কল্যাণ একটা রসিদ বের করি, একটা ছাপাখানে গিয়া। তারপর করলো কি, তারপর ওই গাছপালা ফালে একটা ট্রাক থামানো শুরু করলো, দেখার কেউ নেই, এতই সহজ। বাস 100-200 ভাবে টাকা ইনকাম শুরু হয়ে গেল। এইভাবে পদে 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 হইতে, মানে এরকম মগের মূল্য কার কোথাও নেই বাংলাদেশের মতো। এগুলো বন্ধ করতে হবে। বিএনপিকে শুধু বললেই হবে না যে আমরা তো বহিষ্কার করেছি, কালচার তৈরি করতে হবে। আজকে ওই মিডফোর্ড এলাকায় প্রত্যেকটা নেতাকে বহিষ্কার করেন, কারণ এরা একজন একজনের সঙ্গে জড়িত। এই যে বিএনপির মিড লেভেলের নেতাগুলা, মানে যারা এমপি হওয়ার স্বপ্ন দেখে, ওরা প্রকাশ্যে ঘোষণা দেয় যে চাঁদাবাজি চলবে না, কিন্তু রাতের অন্ধকারে ঠিকই ওই বলে যে কিরে আমার বাগ দিবি না, তখন অর্ধেক এসে দিয়া যায়, দিয়ে ওনাকে হাতে রাখে। এরকম বহু দেখছি। আওয়ামী লীগের বহু এমপি দেখছি ভাই। 2008 সালের আগে যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, তখন যেই সব লোকজন আওয়ামী লীগের যে নেতা মানে এমপি পদপ্রার্থী, ওনাকে বুক দিয়ে আগলে রাখছে। আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে ওই নেতাই ওই লোকটাকে দূরে সরে দিছে, কারণ ওই লোকটা সৎলোকের কোনো দাম তো নাই আওয়ামী লীগের কাছে। কারণ উনি এমপি পদপ্রার্থী, তারপরে উনি এমপি হয়েছে না, এবং হাসিনার আমলে যার কথা বলতেছি উনি এমপি ছিলেন, 3-4 এমপি ছিলেন। তো উনি 8 সালে এমপি ছিলেন, 14 সালে এমপি ছিলেন, 18 সালে এমপি ছিলেন, 24 সালে এমপি ছিলেন। তো উনি ওই 2008 সালের আগে যে সময় কর্মীরা ওনার পাশে ছিল তাদেরকে উনি সরাই দিয়েছেন, কারণ ওরা আসলে মানে সৎ টাইপের আর কি। এমপি হওয়ার পরে ওনার তো এমনি সময়ের অভাব, তারপরে উনি সময় তাদেরকেই দিতেন যারা চাঁদাবাজি কইরা অর্ধেক টাকা ওনাকে দিত, যারা ইয়াও ব্যবসা কইরা অর্ধেক টাকা ওনাকে দিত, যারা লুটপাট কইরা অর্ধেক টাকা ওনাকে দিত, কারণ ওনার তো এমনিতে সময়ের অভাব। এখন যেটুকু সময় উনি পান সেটুকু ওদেরকে দিতেন, কারণ ওদের কাছ থেকে এমপি বেনিফিট পান, তাই না? তো সেই রাজনৈতিক কালচারটাই এখন আবার বিএনপির ভিতরে ঢুকছে। আমি বিএনপিকে আহ্বান জানাবো যে অতি সত্বর যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন, যাতে এসব চাঁদাবাজি বন্ধ হয়। প্রয়োজনে অর্ধেক বহিষ্কার করেন। দুষ্ট গরুতে শূন্য গোয়াল ভালো। পাথর মেরে মেরে যে নৃশংস হত্যাকাণ্ড ঘটনা হলো, এর জন্য ছাত্র জনতা আবার ক্ষোভে ফুঁসে উঠেছে এবং বিভিন্ন জায়গায় বিএনপির অনেক ছাত্র নেতা তারা পদত্যাগের ঘোষণা দিয়েছে। যদি এরকম চলতেই থাকে তাহলে ছাত্র জনতা কিন্তু আবার মাঠে নামবে, আবার ফসল পাতাদের বিরুদ্ধে, যেরকম ফুসে উঠেছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। এবং সেই সঙ্গে পলাতক আওয়ামী লীগও কিন্তু ভারতের মাটিতে বসে ষড়যন্ত্র করতেই থাকবে। সুতরাং আপনাদের বিএনপির সামনে কিন্তু অতটা ভালো দিন নাই। বিএনপির লোকজনের যে আত্মবিশ্বাস যে আমরা ক্ষমতা এসে গিয়েছি 100%, এই আত্মবিশ্বাসে চির ধরতেও কিন্তু সময় লাগবে না। এখন তো সরকারের উপর দোষ চাপিয়ে সরে যান, যখন ক্ষমতায় আসবেন তখন কি করবেন? আপনাদের মনে আছে 2001 সালে বিএনপি জামাত জোট করার সময়, অপারেশন ক্লিন হার্টের সময় র‍্যাব প্রচুর মানুষকে খুন করেছিল, এবং যাদেরকে খুন করেছিল তারা সবাই কিন্তু বিএনপির লোকজনই ছিল, ক্ষমতাসীন দলের লোকজন ছিল রে ভাই।
একটাও আওয়ামী লীগের লোক মারে নাই। এই যে আমি নিজ চোখে দেখছি সায়দাবাদের মুমিনুল্লাহ ডেভিড, তার লাশ পড়ে রয়েছিল সায়দাবাদ বাস স্ট্যান্ডের কাছে কাঁচপুরের দিকে। কেন করছে এগুলা? কারণ বিএনপি তখন তাদের দলে চাঁদাবাজগুলোকে কন্ট্রোল করতে পারে নাই। যদিও আমি এইসব বিচার বর্বিত খুব সমর্থন করি না, এটা অন্যায় হয়েছে অবশ্যই, কারণ প্রত্যেকটা লোকের বিচার অধিকার আছে, কিন্তু এটা করতে বাধ্য হয়েছিল বিএনপি। ইতিহাস থেকে শিক্ষা নেন, ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এবং শিক্ষা নেয় না বলেই আওয়ামী লীগের এই অবস্থা। জামাত ইসলাম তো 71 সালে যা করছে তার শিক্ষা বহুত পাইছে জামাত ইসলাম, অবশ্য এটা সত্য। এখন বিএনপি কেও ইতিহাস থেকে শিক্ষা না নিলে আওয়ামী লীগের মতো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। দেখেন কিভাবে মারছে আমার পাখিরে, কিভাবে মারছে অনেক ভালো ছিল। ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো, গরিব অসহায়কে দান করতো, হসপিটালে গিয়ে যারা অপারেশন করতে না পারে তাদের অপারেশনের টাকা দিয়ে আসতো, মানুষকে অসহায় যারা তাদেরকে সে হেল্প করতো। আমার মামা অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল, অনেক ভালো মানুষ ছিল আমার মামা। আমার ভাই বোনদের রেডি করে দিয়েছে। এই ভাই এই বোন কার মুখের দিকে তাকাইবে, কার মুখের দিকে? আমার মামারে মরে গেছে, তাই তাও টানতে টানতে আয় না। আমার মামারে কি অত্যাচার ভাবে কি করছে, কিভাবে মারছে। আপনাদের কাছে আমার অনুরোধ এবং মাননীয় আইনমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, তিনি সূক্ষ্ম বিচারটা পাইয়ে দেয় আমাদের। আমার মামা যেন শান্তি পায়, আমার মামা যেন আত্মা শান্তি পায়, যেন আমরা বুঝতে পারি, আমরা জানি যে না সূক্ষ্ম বিচার দেয়, এখনো মানুষ সঠিক বিচার পায়, প্রত্যেকে যেন ফাঁসি হয়। এবং এগুলোর পিছিয়ে অনেক বড় বড় নেতাদের হাত আছে, বড় বড় লোকদের হাত আছে, যারা মানুষ এগুলো করাইছে। আমি এদের কাছে আমি চাই আপনারা সব বের করেন, সব বের করেন। আমার মামারে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখিরে কি কষ্ট দিয়ে মারছে, আমার পাখি আর অনেক জায়গায় আরেক জায়গা দিয়ে মারছিল। আচ্ছা, আপনার ফুটেজগুলো আমরা ফাঁসি চাই, সেই কষ্ট করে আমার বাবারা মারছে, দেখেন কিভাবে মারছে, আমার পাখিরে কিভাবে মারছে, অনেক ভালো ছিল। ওনারা যদি কেউ বিয়ে দিতে না পারতো, গরিব অসহায়কে দান করতো, হসপিটালে গিয়ে যারা অপারেশন করতে না পারে তাদের অপারেশনের টাকা দিয়ে আসতো। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। এত বড় পাথর দিয়ে তো আমাকে মানুষ মেরে হত্যা করে না, আপনাকে করে না, কাউকে করছে না। তার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকায় আছে। একটা মানুষের নিজের জীবনের মায়া ত্যাগ করে আরেক মানুষকে যখন হত্যা করে, তার পিছনে বড় ধরনের রহস্য থাকে। আমরা বলতে চাই এই ঘটনা আরেকটা ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য হতে পারে। কারণ আপনারা জানেন পূর্বের ইতিহাস, আমরা জানি একটা দল এবং একটা গোষ্ঠী, একটা বিষয়ের একটা মহলের একটা ঐতিহ্য আছে রক কেটে ফেলা। যুবদলের এক নেতাকে তার নিজ বাড়ির সামনে পায়ের রক কেটে ফেলা হয়েছে গুলি করে হত্যা করার পরে, যেন সে কোনোভাবেই না বেঁচে থাকতে পারে। এইভাবে একটা হত্যাকাণ্ড ঘটে। দেখেন, যখন এই যে সাম্য হত্যাটা, সোহাগ হত্যাটা সামনে আসলো, ওই হত্যাটাকে ধামাচাপা দেওয়ার জন্য হয়। পূর্বের ইতিহাস থেকে আমরা জানি যারা আসলে কারা রক কাটতে পারে। এই সোহাগ ব্যক্তিটার যদি ইতিহাস টানতে হয়, সে কিন্তু আওয়ামী লীগের ছিল। আওয়ামী লীগের সাথে মিলে একজন ভাঙারি ব্যবসায়ী এত টাকা পয়সা, এত অর্থ সম্পদের মালিক হলো, এত বিলাসবহুল তার জিন্দেগি জীবনযাপন, সেটা তো আসলে খুব রহস্যময় হতে পারে, তাই না? সেই রহস্যময় ব্যক্তিটার ইতিহাস যদি আমরা জানতে চাই, সে আওয়ামী লীগের আমলে ওই অঞ্চলে এমন কোনো অপকর্ম ছিল না, এমন কোনো চাঁদাবাজি ছিল না, সে সেটার সাথে জড়িত ছিল না। কিন্তু পরবর্তীতে 5 আগস্টের পর তাকে গ্রেপ্তার করা হয়, জামিনে মুক্তি পায়, এসে আবার সেই পুনরায় পূর্বের চরিত্রে ফিরে যায়। ওই এলাকার কিছু বর্তমানে প্রভাবশালী ব্যক্তিদের সাথে, সেটা কোনো দলের হতে পারে, কোনো গোষ্ঠীর হতে পারে, তাদের সাথে সম্পৃক্ত হয়ে
পুরনো যে তাদের সাথী সঙ্গী ছিল, আওয়ামী লীগ ছিল, তাদের থেকে বেরিয়ে আসে নতুন করে আবার শুরু করে তারা। এই যে তাদের নতুন আঙ্গিকে শুরু করে একটা মানুষ পূর্বের পাপ কি মুছে যায়? যায় না। এত বড় পাথর দিয়ে তো আমাকে মানুষ মেরে হত্যা করে না, আপনাকে করে না, কাউকে করছে না। তার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য লুকায় আছে। এটা কি কোনো হাইপ তৈরি করার জন্য করছে যে এত বড় পাথর দিয়ে আমি মারলে আমি হিরো হয়ে যাব, আমাকে সবাই সিলেক্ট করবে? না, তার ভিতরেও অবশ্যই সে জানে যে আইন কখনো কাউকে ছাড় দেয় না, আইন তাকে কখনো কখনো গ্রেপ্তার করবে, আইনের আওতায় নিয়ে আসবে, তার ফাঁসিও হতে পারে। আমরা সেটাকে মনে করছি। মিডিয়া খুব ট্রায়ালে এখন রেখেছে এটা। আমরা মনে করছি এই মুহূর্তে বিএনপি সহ বিএনপির সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, এই যে সমমনার রাজনৈতিক দলগুলো, তাদেরকে কোনো রকমভাবে জনগণের কাছে ভিন্নভাবে উপস্থাপনের ক্ষেত্রে এই কাজটা এই মুহূর্তে হচ্ছে। আমরা তাই বলবো, আমাদের রাজনৈতিক দলগুলো, পরিমণ্ডলে যারা আমরা আছি, 17 বছর যারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, আওয়ামী লীগের দ্বারা নির্যাতনের শিকার হয়েছি, নিষ্পেষিত হয়েছি, এছাড়াও আমরা যারা একসাথে আন্দোলন করেছি, আমাদের সতর্ক থাকতে হবে। নাহলে কোনো বিশেষ গোষ্ঠী তারা ফায়দা লুটবার জন্য আমাদেরকে তারা হেয় প্রতিপন্ন করবে। বিভিন্ন ঘটনার মারফতে, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটের চাপে তারা কিন্তু আমাদেরকে এই ধরনের আচরণগুলো করবে। কারণ যদি তাই না হতো, তাহলে দেখেন পূর্বে আরও 5টি ঘটনা ঘটেছে, সেই সময় কিন্তু এত রকম আলোচনায় আসে নাই, এত ধরনের তারাও মাঠে নামে নাই, মাঠে নেমে আন্দোলন করে নাই, সংগ্রাম করে নাই, একটা হাইপ তুলে নেই। কিন্তু হঠাৎ করেই এই সোহাগ, এই বিষয় নিয়ে এত আলোচনার কারণ আমরা বুঝতে পারছি রাজনৈতিকভাবে মানুষের কাছে, জনগণের কাছে ভিন্নভাবে উপস্থাপনের জন্য এই ধরনের একটা পরিকল্পনায় হয়তো লিপ্ত হয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।